বিমান চলাচল কম হলেও আকাশচুম্বী টিকিটের চাহিদা সুযোগ বুঝে 2 থেকে 3 গুণ বাড়তি দাম রাখার অভিযোগ। বিপাকে করোনায় আটকে পড়া প্রবাসীরা। রেলপথে ট্রানজিট সুবিধা পাচ্ছে নেপাল। পণ্য পরিবহন হবে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে নেপালের বীরগঞ্জ পর্যন্ত। অর্থনৈতিক সুবিধা পাবে বাংলাদেশ। যৌক্তিক কারণ ছাড়াই দিনাজপুরের চালের বাজার ফের অস্থির। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। এবং মুখ থুবড়ে পড়েছে চামড়া নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। একমাত্র প্রতিষ্ঠান লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ল্যাব এখন মাকড়সা উইপোকার দখলে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। স্বাভাবিকের তুলনায় একেবারে কম বিমান চলাচল, কিন্তু টিকিটের চাহিদা আকাশচুম্বী। এতে চরম দুর্ভোগের মুখে চট্টগ্রামের প্রবাসীরা। নানা কাঠখড় পুড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। এই সুযোগে 2 থেকে 3 গুণ টিকিটের বাড়তি দাম রাখছে এয়ারলাইন্সগুলো। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন যাওয়ার 40,000 টাকার টিকিট 1,40,000-এও মিলছে না। একইভাবে অন্যান্য গন্তব্যের বিমান টিকিটের দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনাকালীন সময়ে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীদের দুর্ভোগ থেকে যেন মুক্তি মিলছে না। একদিকে 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ প্রতিবেদন জোগাড়, এখন তার সাথে যুক্ত হয়েছে চাহিদা অনুযায়ী যাত্রার বিমান টিকিট না পাওয়া। আবার দেন দরবার করে টিকিট পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। টিকিট ছিল ভাই আগে আসা যাওয়া মাত্র 60,000 টাকা, এখন এই জায়গায় আমাকে 1,20,000 টাকা দিয়ে টিকিটটা করতে হয়েছে। অনেক ভোগান্তি হয়েছে, আমি অনেক জায়গা খুঁজছি, পাই না টিকিট, করিও ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। যাত্রীরা করোনাকালীন অবস্থায় এখানে ছুটিতে এসে আটকা পড়ছে, তাদের জন্য যে ফেয়ার বর্তমানে চলতেছে এটা 3 গুণ 4 গুণ বেশি। ট্রাভেল এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চালু থাকা প্রতিটি গন্তব্যের টিকিটের দাম 2 থেকে 3 গুণ বেশি। স্বাভাবিক সময়ে বাহরাইনের টিকিটের দাম 35 থেকে 40,000 টাকা হলো এখন বিক্রি হচ্ছে 75 থেকে 1.5 লাখ টাকায়। একইভাবে নিউ ইয়র্কের 65,000 টাকার টিকিটের দাম 2.5 লাখ, আর 40,000 টাকার দুবাইয়ের টিকিট বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। 1,40,000 10 তারিখের টাকা ক্যান্সেল হয়ে আবার 12 তারিখে গেছে 1,70,000 টাকা দিই। এয়ারলাইন্স কোম্পানি যেটা করতেছে, টিকিটটা আপনার প্রথমে বিক্রি করতেছে, এরপরে যখন আপনার ফ্লাইটটা ক্লোজ হয়ে আসতেছে ক্যান্সেল করে দিচ্ছে। বিমান মন্ত্রণালয়ের কাছে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, ওটা যেন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করে। বাংলাদেশ বিমান ছাড়াও 60টির বেশি বিমান সংস্থা করোনাকালীন এই সময়ে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে। যাত্রী পরিবহনে বিমানের সংখ্যা বর্তমানে প্রয়োজনের তুলনায় একেবারে কম। এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বিমানের সংখ্যা বাড়ানোর কথা বলছেন ট্রাভেল এজেন্সির মালিকেরা। আরও কিছু বেশি সংখ্যক ফ্লাইট বাড়ানো হইলে এই যে গরিব যাত্রীগুলো যারা আছে তাদের ভিসা চলে যাচ্ছে, তারা অন্তত কম পয়সা যেতে পারবে। টিকিটের বাড়তি দাম রাখার ব্যাপারে এয়ারলাইন্সগুলো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রতিদিন ঢাকা হয়ে চট্টগ্রামের 500-র বেশি প্রবাসী বিমানে যাতায়াত করছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নেপালকে নতুন আরও একটি ট্রানজিট সুবিধা দিয়ে চুক্তি সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে 44 বছর পর 6টি রুটের বাইরে নতুন আরও একটি ট্রানজিট সুবিধা পাবে নেপাল। ট্রানজিট সুবিধার কারণে পণ্য পরিবহনে নেপালের দূরত্ব কমবে 588 কিলোমিটার পথ, আর খরচ কমবে 1/3। দেশীয় যানবাহন ব্যবহার করে নেপালি পণ্য পরিবহন বাবদ অর্থনৈতিক সুবিধা পাবে বাংলাদেশ। পণ্য পরিবহনে বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিট চুক্তি হয় 1976 সালে। সেই চুক্তিতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য পরিবহনে রুট রয়েছে 6টি। তার মধ্যে বিরল রাধিকাপুর দিয়ে পণ্য পরিবহনে 514 কিলোমিটার এবং বেনাপোল দিয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহনে প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় নেপালের। পরিবহন খরচ কমাতে এবার রেলপথে রোহনপুর সিঙ্গাবাদ ট্রানজিট পয়েন্টের অনুমোদন চায় দেশটি। এতে নেপালের বীরগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহনে সর্বমোট দূরত্ব দাঁড়াবে 212 কিলোমিটার পথ। 76 সালে আমাদের সাথে নেপালের একটা দ্বিপাক্ষিক ট্রানজিট এগ্রিমেন্ট আছে। তো সেই ট্রানজিট এগ্রিমেন্টের মধ্যে নেপাল একটা রিকোয়েস্ট করছে আমাদের রোহনপুর আর ভারতের সিঙ্গাবাদ হয়ে যে রেলপথ আছে সেই জায়গায় আরেকটা ওপেনিং দেওয়ার জন্য, আরেকটা আর কি ট্রানজিট ফ্যাসিলিটি দেওয়ার জন্য। রোহনপুর আর সিঙ্গাবাদ
রেলপথের মাধ্যমে যাতে তারা বাংলাদেশ থেকে মালামাল আনতে বা নিতে পারে সেটা। বঙ্গোপসাগর দিয়ে পণ্য আমদানি করে মোংলা বন্দরে খালাসের পর সেটি খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্থলবন্দরে আনতে চায় নেপাল। এতে নেপালের পণ্য পরিবহনে ব্যয় কমার পাশাপাশি মোংলা বন্দর ব্যবহারের চার্জ ও মাসুল ছাড়াও রোহনপুর পর্যন্ত দেশীয় যান ব্যবহার করে নেপালি পণ্য পরিবহন বাবদ অর্থ পাবে বাংলাদেশ। রোহিতপুর আর সিঙ্গাবার্তা ওপেন করলে রেলওয়ে ফ্যাসিলিটিস পাবে ওরা। আমরা যদি নেপাল থেকে কিছু নিয়ে আসি বা ভুটান থেকেও যদি কিছু নিয়ে আসি আমরা সেই বেনিফিট পাবো। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত অর্থবছরে নেপালে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ৩৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আমদানি করেছে ১৮.১৩ মিলিয়ন মার্কিন ডলার। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চামড়া খাতের মতোই রুগ্ন দশায় এ খাতের একমাত্র প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠানের ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও তা এখন মাকড়সা আর উইপোকার দখলে। দক্ষ অপারেটরের অভাবেই কোটি টাকার যন্ত্রপাতি বিকল হওয়ার পথে বলে জানান সংশ্লিষ্টরা। সীমাবদ্ধতার কারণে দক্ষ লোক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান প্রতিষ্ঠান প্রধান। মামুন আবদুল্লাহ রিপোর্ট। দেশের একমাত্র লেদার টেকনোলজি ইনস্টিটিউটের প্রধান ল্যাবরেটরি এটি। ভেতরের জীর্ণশীর্ণ অবস্থা দেখে মনে হতেই পারে যেন কোনো ভুতুরে বাড়িতে প্রবেশ করছেন আপনি। এখানকার টেকনিশিয়ানরাই বলছেন ভেতরে এমন কোটি টাকার যন্ত্রপাতি আছে যা প্রতিষ্ঠার ৭২ বছরেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ইনস্টিটিউটের ৩টি বিভাগের ল্যাবের চিত্র একই রকম। কোনোটা মাকড়সা, আবার কোনোটা দখলে নিয়েছে উইপোকা। কিছু যন্ত্রপাতির এমন অবস্থা যে তা পুনরায় সচল করা নিয়েও রয়েছে সংশয়। টানেল ড্রায়ার, ভ্যাকুয়াম ড্রায়ার অ্যান্ড টগল ড্রায়ার, এই তিনটা মেশিনে যেহেতু স্টিমের সাথে সংযুক্ত, তো স্টিম যেহেতু সাপ্লাই নাই, সেই কারণে তিনটা মেশিনই এখন চলে না। দাম এক একটা কোটি টাকার উপরে। প্রতিষ্ঠানের প্রবীণ টেকনিশিয়ানরা বলছেন ব্যবহারিকের তুলনায় তাত্ত্বিক বিষয়ে বেশি জোর দেয় এই অচলাবস্থা দেখা দিয়েছে। থিওরিক্যাল 80% নিচ্ছি, প্র্যাকটিক্যাল নিচ্ছি 20%। সেখানে তো 80% তা প্র্যাকটিক্যাল হওয়া উচিত, উল্টো হচ্ছে। আমাদের এখানে মেশিন অপারেটর আছে কয়েকজন, তারা মেশিন সম্বন্ধে কিছুই জানে না। নানা জটিলতায় দক্ষ টেকনিশিয়ান নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন পাচ্ছি না, আবার যারা হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের নিয়ম কানুনের কারণে যে তাদের এই এসএসসি পাস না হলে রিক্রুটমেন্ট করা যাবে না, এই জায়গাটাতেই একটুখানি মনে হয় কম্প্রোমাইজ করার প্রয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠানটিতে চামড়া খাতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন প্রায় ৭৫০ শিক্ষার্থী। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চামড়া খাতে গবেষণার জন্য যে ইনস্টিটিউট গড়া হয়েছিল সেটি এখন প্রায় অকেজ হয়ে ভগ্নদশায় পরিণত হয়েছে। এ বিষয়ে কথা বলতে ফুলার রোডের বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম সারোয়ার উদ্দিন চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে রিপোর্টটি দেখলাম তাতে দেখা যাচ্ছে যে চামড়া শিল্প নিয়ে উচ্চ শিক্ষার জন্যই মূলত এই লেদার কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল, পরবর্তীতে সেটি ইনস্টিটিউটে রূপ দেওয়া হয়। কিন্তু এখন যেটি দেখছি যে এক ধরনের ভগ্ন দশায় পরিণত হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে কোন কারণে এই প্রতিষ্ঠানটি অব্যবহৃত অবস্থায় রয়েছে এখন? দেখুন, আমার মনে হয় যেটা আমি তো 10 বছর যাবত, গত 10-12 বছর যাবত লেদার ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষা কমিটিতে এক্সটার্নাল হিসেবে কাজ করেছি, তো যে কারণে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আর ওখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শিক্ষক সংখ্যা খুব অপ্রতুল। আমি যতটুকু জানি ওখানে 700 ছেলের জন্য 19 জন পার্মানেন্ট টিচার আছে, 3টা ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, লেদার ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, লেদার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, এক একটা ডিপার্টমেন্টে 3-4 জন 5 জন করে। তো ম্যান বিহাইন্ড দি মেশিন, ম্যান বিহাইন্ড দি স্টুডেন্টস, এই দুটো কথা কিন্তু ওখানে খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আমার মনে হয় আমাদের কর্তৃপক্ষ সদিচ্ছা নিশ্চয়ই আছে, কিন্তু এই বিষয়গুলো একটু তুলে ধরতে হবে। আর যিনি ডিরেক্টর আছেন, ডিরেক্টর মহোদয় অত্যন্ত যোগ্য লোক, কিন্তু ডিরেক্টর মহোদয় একার পক্ষে একটা ইনস্টিটিউট, এত বড় ইনস্টিটিউট মানে পরিচালনা করা কঠিন। সেজন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ম্যান নিয়োগ দিতে হবে। 50 জনের মতো পার্ট টাইম টিচার দিয়ে ওই ইনস্টিটিউটটা চলে। পার্ট টাইমদের তো ডেভোশনটা ওইরকম হয় না। আমি তো 31 বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই,
আমি জানি তো পার্ট টাইম টিচার কতটুকু কন্ট্রিবিউট করতে পারে। এখন পার্ট টাইম টিচারের জায়গায় ওই সব বিভাগ থেকে ভালো ছেলে যারা বেরিয়ে আসছে তাদের নিয়োগ দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এবং ওরা মেশিন গুলো দেখাশোনা করতে পারবে, কিছু টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। তা আমাদের কর্তৃপক্ষের আন্তরিকতা আমার মনে হয় রয়েছে, কিন্তু এই জিনিসটা একটু হাইলাইট করা দরকার। আমাদের ডিরেক্টর মহোদয়কে সাহায্য করা দরকার এই ব্যাপারে, যে সে এগিয়ে আসতে পারে এই বিষয়টা, এটাকে সামনে নিয়ে আসতে পারে, ভালো ছেলে পেলে ভালো লেদার ইঞ্জিনিয়ার প্রডিউস করতে পারে, ফুটওয়্যার ইঞ্জিনিয়ার প্রডিউস করতে পারে। জনাব চৌধুরী, আমরা দেখছি যে নিজেদের কাঁচামাল ব্যবহার করে সর্বোচ্চ মূল্য সংযোজন করার সুযোগ এই চামড়া খাতে বাংলাদেশের সামনে আছে, কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ, দক্ষ মানুষের অভাবে কিন্তু সেই কাজটি করা সম্ভব হচ্ছে না। আপনার কি মনে হয় যে এই যে ইনস্টিটিউট, সেখানকার শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, সেটি কি শিল্পের সঙ্গে আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ? আমার মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে কিছু পরিবর্তন করা যেতে পারে। এটা ওই বিভাগের 3টা বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক সবচেয়ে ভালো বলতে পারবে। 3টা যেহেতু ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, ওখানে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওখানে আর্মির, আমি একবার ভাইবা নিলাম, ওখানে আর্মির একজন দুজন মেজরও ওরা ডেপুটেশন এসে ওখানে ডিগ্রি দিচ্ছে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাকশন, ওখানে ওই সাবজেক্টের যেসব ছেলে পেলে বেরিয়ে আসছে তাদের সাহায্য নিয়ে একটু পরিবর্তন করা যেতে পারে। এখন বর্তমান পৃথিবীতেও নানান ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। তবে আমাদের যিনি ডিরেক্টর মহোদয় রয়েছেন, উনি ব্যক্তিগতভাবে তো অনেক দেশ থেকেই শিক্ষা নিয়েছেন, যেমন আমেরিকাতে ছিলেন, তাইওয়ানে ছিলেন, উন্নত দেশে, জাপান থেকে ডিগ্রি করেছেন। তো ওনাকে কিছু লোক দিতে হবে, আমার যেটা মনে হয় ওনাকে কিছু লোক দিতে হবে। সে লোক দিলেই আপনার এই পরিস্থিতিটা, এই কারিকুলামও তারা সবাই মিলে ঠিক করে ফেলবে। আমার মূল বক্তব্য হচ্ছে ম্যান বিহাইন্ড দি মেশিন। এই যে 200 কোটি টাকার যন্ত্রপাতি যদি থাকে, বা 100 কোটি টাকা বা 300 কোটি টাকার যন্ত্রপাতি থাকে, এগুলোর মেনটেন্যান্সের জন্য তো দেখার জন্য শিক্ষক দরকার। শিক্ষক দিলেই ওখানে সব। আচ্ছা, আমরা দেখছি যে আমরা যে রিপোর্টটি আমরা দেখলাম, সেই রিপোর্টটিতেও উঠে এসেছে যে এই ইনস্টিটিউটে যা কিছু এখন পড়ানো হয় বেশিরভাগই তাত্ত্বিক বিষয়ের উপরে তারা বেশি জোর দেন, কিন্তু ব্যবহারিক যে জায়গাটি, শেখার যে জায়গা, সেটি আসলে যন্ত্রপাতি থাকার পরও ঠিকভাবে হচ্ছে না। সেক্ষেত্রে কি শুধু শিক্ষক বা এই তাত্ত্বিক বিষয়গুলো যারা পড়াবেন তাদের নিয়োগ দিলেই কি আসলে সব সমস্যার সমাধান হবে বলে আপনার মনে হয়? শিক্ষক এবং কিছু টেকনিশিয়ানও নিয়োগ দিতে হবে। প্রত্যেকটা মেশিন অপারেট করার কিছু স্কিল লোক থাকে। অনেক লোক রিটায়ার করেছে আমি যতটুকু জানি। হ্যাঁ, অনেকগুলো পদ খালি। এই টেকনিশিয়ান গুলো আমাদের ছাত্রদের জন্য, ওখানে 700 ছেলে পেলে, কোনো ইয়ারে আমি দেখেছি যে 2টা সেশন আছে। এখন ওটা নট এ ম্যাটার অফ জোক, খেলাধুলার বিষয় না, তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, পড়াতে হবে, শিখাতে হবে দেশের জন্য। তো ওখানে মেশিন গুলো চালু করার জন্য মানুষ লাগবে। একা ডিরেক্টরের পক্ষে তো বা 19 জন শিক্ষকের পক্ষে এতগুলো জিনিস দেখা সম্ভব না। একটা আমাদের লেদার ইনস্টিটিউট এটি একটি লম্বা সময় ধরে কাজ করছে, কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে যেহেতু অব্যবহৃত এবং এরকম অবস্থায় পড়ে রয়েছে, আসলে এই যে ব্যর্থতা, এর দায় আসলে আপনি কাকে দেবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি ইনস্টিটিউট কিন্তু সময় উপযোগী ভূমিকা পালন করতে পারছে না। এটি কি শুধুই বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা, নাকি আরও কেউ এর সঙ্গে রয়েছে যারা ঠিকমতো দেখভাল করছে না? আসলে এটা তো সরকার থেকে নিতেও একটু সময় লেগেছে আপনার। তারপরে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এসেছে, তারপর ফান্ডিং এর ব্যাপার গুলো কিছু এদিক সেদিক কোনো ত্রুটি থাকতে পারে আমলাতান্ত্রিক। আর মূল বিষয় হচ্ছে যে যন্ত্রপাতিগুলো যে নষ্ট হচ্ছে, সেই নষ্ট যন্ত্রগুলোকে সচল করার জন্য কিছু ফান্ডও লাগবে। ওই জায়গাটাও একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ওই জায়গাটাও একটু খেয়াল করতে হবে। লোকজন থাকলেই তো এই কথাগুলো তুলে ধরতে পারে। শুধু যন্ত্র থাকলে, একটা এসিএম মেশিন ধরেন, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, অনেক দামি। এখন ওটাতে একটা লোক লাগবে ডেফিনেটলি। এখন ছেলেরা তো শুধু দেখে, ওটা দিয়ে শুধু ছবি তোলে না, দেখে যে মাইক্রোস্কোপ, মানে হাই রেজলিউশন, এটা খুব চমৎকার ভাবে যে কোনো লেদার প্রোডাক্টস এর ছবি তুলে ওকে ফিজিক্যালি আইডেন্টিফাই করতে পারে, মরফোলজি দেখতে পারে, ওটার মধ্যে কি আছে না। কিন্তু এই বিষয়গুলো, এই যন্ত্রপাতিগুলো ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হলে আমার কাছে যেটা মনে হয়, আমাদের কর্তৃপক্ষ তো
এটাকে ঢাকা ইউনিভার্সিটি আনতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে গভর্নমেন্টের অর্ডারে, ছেলেদের আন্দোলন। এখন থেকে যদি একটু দেখে এটা আবার সচল হয়ে উঠতে পারে। জনাব চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম লেদার ইনস্টিটিউটের এই যে ভগ্নদশা, সেই অবস্থা থেকে কি উত্তরণের জন্য কি করা যায় সেসব বিষয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক AM সারওয়ার উদ্দিন চৌধুরী। যৌক্তিক কোনো কারণ ছাড়াই দিনাজপুরের চালের বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। তবে মিল মালিকরা বলছেন ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি হচ্ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে আবারও চালের দাম বেড়েছে। গত কয়েক মাসে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও 4 দফা চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। চালের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। ওরা বেশি দামে ধরে বিধায় আমাদের বেশি দামে বাড়া দিতে হয়, আবার ওরা কমাই দিলে আমরা অটোমেটিক কমাই দিয়ে বিক্রি করি। পাইকারি বাজারের থেকে খুচরা বাজারে কেজি প্রতি আপনার 2 থেকে 3 টাকা বেশি হবে, কারণ এখান থেকে ওরা নিয়ে যায়, ওদের একটা কেজিং খরচ আছে। চাউলের যে দাম 2-3 টাকা করে বাড়ে গেছে কেজিতে, গরিব মানুষ কেমনে খাবো? মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না জানিয়ে কৃষক নেতার দাবি সরকারি নজরদারির। প্রচুর পরিমাণে ধান স্টক, চাল স্টক করছে এবং এই চাল তারা অতিরিক্ত দামে বিক্রি করছে। অবিলম্বে এই দাম কমাতে হবে এবং মানুষের সাধ্যের মধ্যে, গরিব মানুষের সাধ্যের মধ্যে এই চাউল বিক্রি করতে হবে। অভিযোগ অস্বীকার করে চালকল মালিক গ্রুপের নেতা বলেন, ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি করা হচ্ছে। যে হারে আমাদের মিলগুলোতে বেচা বিক্রি হতো সেভাবে বেচা বিক্রি হচ্ছে না, বরং চালের বাজারটি স্থিতিশীল আছে এবং একটু কমতির দিকেই আমরা মনে করতেছি। জেলায় বুড়ো মৌসুমে 1,71,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 8 লাখ মেট্রিক টন চাল। আর খাদ্য বিভাগ এবার মিলারদের কাছ থেকে 91,700 মেট্রিক টন চাল কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। এতে খুশি পাইকারি ব্যবসায়ী ও বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন স্থলবন্দরের আড়ত ও খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে 5 থেকে 7 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়, যা ঈদের আগে ছিল কেজি প্রতি 22 থেকে 25 টাকা। দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্রেতার সংকট থাকায় পেঁয়াজের দাম কমেছে। এছাড়া বেশি দিন মজুদ রেখে পেঁয়াজের গুণগত মান নষ্ট হওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। প্রতিদিন পেঁয়াজের দাম কমতেছে। মনে করেন যে ঈদের আগে আমরা কুরবানির ঈদের আগে পেঁয়াজ বেচছি 20 টাকা 22 টাকা, এটা মনে করেন যে এখন 14 টাকা 16 টাকা বেচছি। 14 টাকা কিনছি, 15 টাকা 16 টাকা বেশি। ঈদের আগে হিলি বর্ডার থেকে পেঁয়াজ আসলে 20 টাকা 22 টাকা, এর থেকে আমরা বগুড়া নিয়ে যাবো। এখন ঈদের পর দাম কমেছে 15 টাকা কেজি, ওখানে নিয়ে যাবো 20 টাকা কেজি বিক্রি করবো ভাইয়া। আগে বেশি দামে কিনতে বেশি দাম বিক্রি করছি, আর ঈদের পরে এখন পেঁয়াজের দাম কমে গেছে, 15 টাকা 16 টাকা কেনা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতীয় হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক কুমার মারা যাওয়ায় দুদেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকাল থেকেই আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন। মুন্সিগঞ্জ শহর রক্ষা বাঁধের মুক্তারপুর অংশের 8টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে মুক্তারপুর মালির পাথর মীর কাদিম সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে জানাতে সদর উপজেলার মালির পাথর এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। রাজু, মুন্সিগঞ্জের এই শহররক্ষা বাঁধের আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মালির পাথর, এই গ্রাম এবং পাশে মুক্তারপুর গ্রাম এবং ফিরিঙ্গিবাজার গ্রাম, এই 3টি গ্রামের কিন্তু অন্তত এই যে 8টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর বাইরেও কিন্তু ছোট ছোট আরো অনেক ভাঙন রয়েছে। এতে যে এই শহররক্ষা বাঁধই ক্ষতিগ্রস্ত, এই গ্রামগুলো হুমকির মুখে পড়েনি। এতে কিন্তু যে সড়কের যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। মুক্তারপুর থেকে যে ফিরিঙ্গিবাজার মালিপাথর হয়ে যে মীরকাদিম পৌরসভায় যাতায়াত সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ এই সড়ক দিয়ে কিন্তু এই বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত মীরকাদিমে অনেক রকমের ব্যবসায়িক যোগাযোগ থাকে এবং এর পাশেই কিন্তু অনেক ধানের চাতাল রয়েছে, হিমাগার রয়েছে এবং অনেক রকম ব্যবসা বাণিজ্য কেন্দ্র রয়েছে। সেখানে কিন্তু
অনেক রকম সমস্যা হচ্ছে। এবং এর বাইরে মুক্তারপুর থেকে যে হাটলক্ষ্মীগঞ্জ, সেখানেও কিন্তু কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। যে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পাশে কিন্তু এই ধলেশ্বরীতে একটা অংশ দেবে গেছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কিছু সময় আগে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এই মুক্তারপুর থেকে যে হাটলক্ষ্মীগঞ্জ, সেখানে 2.2 কিলোমিটার এলাকা যে বাঁধ, সেটি তারা করেছেন এবং সেখানে যেসব এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে সেগুলো মেরামতের ব্যবস্থা করবেন। এবং এই মালিপাথর, ফিরিঙ্গিবাজার, মুক্তারপুর এলাকার যে বাঁধ, সেটি এলজিডি করেছিল, সেটি তারা যদি তাদের কাছে হস্তান্তর করা হয়, তারা এটি মেরামতের জন্য ব্যবস্থা করবে। এই ছিল এই অঞ্চলের যে সংরক্ষা বাঁধ, সেটির সর্বশেষ খবর। রাজু, মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভরা মৌসুমে বরিশালের পাইকারি বাজারে ইলিশের সরবরাহ তুলনামূলকভাবে কম, এতে ইলিশের দামও বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত জানাতে পোর্ট রোড বাজারে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ। রাজু, আপনাকে ধন্যবাদ। দেখুন রাজু, আসলে মানুষ কিন্তু এই ভরা মৌসুমে ইলিশের আশা করে, স্বাদ নেবে, সারা বছর কিন্তু এরকম সময়ের জন্যই বসে থাকে। কিন্তু আসলে যেটি হচ্ছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে আমরা সকাল থেকে এ পর্যন্ত বরিশালের ইলিশের পাইকারি বাজারে রয়েছে, কিন্তু যেটা দেখেছি যে পরিমাণ ইলিশ থাকার কথা সে পরিমাণ ইলিশ নাই, আর দামও কিন্তু সে তুলনায় বেশি। কথা বলেছিলাম এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে, তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে দাম কম, ইলিশের সরবরাহ, এসব শুনে অনেকেই কিন্তু আজকে বাজারে এসেছিল। এবং বাজারে এসে বাস্তবতা যেটা ঘটেছে সেটি হচ্ছে তারা ইলিশের কিনবে এরকমটি তাদের পক্ষে সম্ভব হয় না। তারা মনে করছে যে ইলিশের দাম বর্তমানে যেটি রয়েছে তা তুলনামূলক বেশি। একটু জানিয়ে রাখি যে আজকে ইলিশের বাজারের যে দামটি রয়েছে সেটি হচ্ছে 500 থেকে 600 গ্রামের ইলিশের দাম আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিভিন্ন দাম 22,000 টাকা থেকে শুরু করে 26,000 টাকা মন। আবার 600 থেকে 900 গ্রামের ইলিশ 30,000 টাকা মন, 1 কেজির ইলিশ 38,000 টাকা মন, 1 কেজির উপরে অর্থাৎ 1200 গ্রামের ইলিশ 41,000 টাকা মন। কথা বলেছিলাম ইলিশের বিক্রেতাদের সাথে, তারা যেটি বলেছেন যে ইলিশের দাম গত 2 বা 1 সপ্তাহ আগে কিন্তু এর চেয়ে তুলনামূলক 3 বা 4 হাজার টাকা কম ছিল। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই যে দাম কম এবং বেশি কেন এমনটা হচ্ছে জিজ্ঞেস করেছিলাম ইলিশের যারা পাইকারি বিক্রেতারা আছেন তাদের সঙ্গে, তারা যেটা বলেছেন যে আবহাওয়া খারাপ থাকার কারণে সাগরে যে পরিমাণ ইলিশ ধরা পড়ার কথা, সাগরে যেতে পারেননি অনেক জেলে, এই কারণে সরবরাহ কম আর সে কারণে দাম বেড়েছে। তবে স্থানীয়ভাবে নদ নদীর মাছ তুলনামূলক কম বলে জানিয়েছেন তারা, আর এসব কারণে ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে থাকা বরিশাল ইলিশ মোকামের যে ইলিশের বর্তমান পরিস্থিতি তার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। কোনো বিকল্প ব্যবস্থা না করেই মুমূর্ষু রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান আইপিএইচ বন্ধ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অথচ সরকারি হাসপাতালে স্যালাইনের বড় যোগানদাতা এটি। বিশেষজ্ঞরা বলছেন মন্ত্রণালয়ের অদক্ষতা আর নজরদারির অভাবেই এই প্রতিষ্ঠানের এমন পরিণতি। রাশেদ লিমনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই দেশের আইভি ফ্লুইড বা স্যালাইনের বড় যোগানদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ। সরকারি হাসপাতালে নির্দিষ্ট এই স্যালাইনের বড় অংশের সরবরাহকারী এই প্রতিষ্ঠান, আর মুমূর্ষু রোগীদের জন্য অত্যাবশ্যকীয় 3% সোডিয়াম ক্লোরাইডের একমাত্র যোগানদাতা আইপিএইচ। অথচ ঝুঁকিপূর্ণ কারখানা, অস্বাস্থ্যকর পরিবেশ, অদক্ষ জনবল সহ নানা কারণ দেখিয়ে গত 15 জুন বন্ধ করে দেয়া হয় দেশের একমাত্র সরকারি জৈব ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর এজন্য প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের অবহেলাকেই দুষছেন ঔষধ প্রশাসন। কারণ নোটিশের জবাবটা আমরা সেই প্রতিষ্ঠান থেকে পাইনি, যেহেতু মানসম্মত ঔষধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণের তার সেই ব্যবস্থা নাই, সেজন্য আমরা সেটা বন্ধ করে দিয়েছি। এদিকে ঔষধ প্রশাসন বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় স্যালাইন নেওয়ার নির্দেশনা দিলেও 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন পাওয়া নিয়ে সংশয় হাসপাতাল কর্তৃপক্ষের। 0.3% সোডিয়াম ক্লোরাইড এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোগীদের স্যালাইনটি যদি না দেওয়া হয় অনেক সময় মৃত্যুর ঝুঁকি থাকে অনেক বেশি। এইটি আমাদের আইপিএস থেকে সাপ্লাই দেওয়া হতো। এটা বাইরে 2-1টি কোম্পানির হয়তো 3% সোডিয়াম ক্লোরাইড এটা থাকতে পারে, কিন্তু খুব একটা আমরা কোনো জায়গায় আমরা পাই না।
2019-এর জুলাই থেকে 2020-এর 15 জুন পর্যন্ত দেশের 119টি সরকারি হাসপাতালে 8,58,500 ব্যাগ স্যালাইন সরবরাহ করেছে আইপিএস। বিকল্প ব্যবস্থা না করেই এমন একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ঠিক হয়নি বলছেন বিশেষজ্ঞরা। দেশের একটা প্রতিষ্ঠান চোখের সামনে এরকম ভাবে জরাজীর্ণ হয়ে গেল, এটা তো মন্ত্রণালয়েরই অধীনে একটা প্রতিষ্ঠান, সুতরাং মন্ত্রণালয় অবশ্যই এই দায় এড়াইতে পারে না, এবং এই দায়টা সুনির্দিষ্টভাবে কার সেটা আসলে খুঁজে বের করা দরকার। এখনো প্রায় 50,000 ব্যাগ স্যালাইন মজুদ থাকলেও তা সরবরাহের অনুমতি পায়নি আইপিএইচ। যদিও দফায় দফায় নোটিশ পেলেও কারখানা সংস্কারে কেন উদ্যোগ নেওয়া হয়নি সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারীর মধ্যেও গত অর্থ বছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 5.24% অর্জন করেছে। মূল্যের হিসাবে জিডিপির আকার দাঁড়িয়েছে 27,96,378 কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গতকাল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক এই তথ্য প্রকাশ করেছে। 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল 8.2%। বিবিএসের তথ্য অনুযায়ী মাথাপিছু আয়ও $2,000 ছাড়িয়েছে। তথ্য অনুযায়ী গত অর্থ বছরের প্রাথমিক হিসাবে সেবা খাত থেকে এসেছে 14,91,423 কোটি টাকা, শিল্প খাত থেকে এসেছে 31,896 কোটি টাকা, আর কৃষি খাত থেকে এসেছে 3,47,638 কোটি টাকা। চলতি 2020-21 অর্থ বছরেও 8.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছে সরকার। টিআরপি র্যাঙ্কিংয়ে দেশের 1 নম্বরে থাকা সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেল এখন 70 লাখ সাবস্ক্রাইবারের পরিবার। সাবস্ক্রিপশনের দিক থেকে আগেই দেশের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে সময় টিভির এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। মঙ্গলবার রাত 12:59 70 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইল ফলক স্পর্শ করে ইউটিউব চ্যানেলটি। যাত্রার মাত্র 2.5 বছরে সাবস্ক্রাইবারের সংখ্যা বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে এটি। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড ও পরে গোল্ডেন বাটন অ্যাওয়ার্ডও অর্জন করে চ্যানেলটি। পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্যও প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমান চলাচল কম হলেও আকাশচুম্বী টিকিটের চাহিদা, সুযোগ বুঝে 2 থেকে 3 গুণ বাড়তি দাম রাখার অভিযোগ, বিপাকে করোনায় আটকে পড়া প্রবাসীরা। রেলপথে ট্রানজিট সুবিধা পাচ্ছে নেপাল, পণ্য পরিবহন হবে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে নেপালের বীরগঞ্জ পর্যন্ত, অর্থনৈতিক সুবিধা পাবে বাংলাদেশ। যৌক্তিক কারণ ছাড়াই দিনাজপুরের চালের বাজার ফের অস্থির, সপ্তাহ ব্যবধানে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা, মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। এবং মুখ থুবড়ে পড়েছে চামড়া নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, একমাত্র প্রতিষ্ঠান লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ল্যাব এখন মাকড়সা উইপোকার দখলে। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।